Anyway, so this will be a short class. কালকের ক্লাসেরই কন্টিনিউয়েশনটা আমরা আজকে এন্ড করব। বাট এই মেটেরিয়ালটা থেকে বড় খুব ভালো মেটেরিয়াল, একেবারে ইম্পার্শাল মেটেরিয়াল। প্রবলেম হচ্ছে প্রচুর স্পেলিং মিস্টেকস আছে, সেটা প্রবলেম না, প্রচুর রিপিটেশন আছে। মানে একটা 2 পাতার জিনিসটা 8 পাতা ধরে লিখেছে আর কি, এটাই সমস্যা। মানে টোটাল যদি একটা রিডিং লাগাও দেখবে ওই রিপিটেটিভ, প্রথম থেকে লাস্ট অব্দি অনেক কিছুই রিপিটেটিভ। যাই হোক, আমরা গতকাল যে অবধি ছিলাম তারপর একটু পাথওয়েটা যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, জাস্ট আ স্মল রিক্যাপ। আই হোপ ইউ ক্যান সি দ্য স্ক্রিন, রাইট? কি যেটা আমি হাইলাইট করেছি কি লেখা আছে, কেউ পড়ো একটু। सुगर केन टू कैस्टोल। Okay, very good. Yeah, so let me recapitulate a little bit. সেটা হচ্ছে যে আমি কালকে যেটা বলছিলাম, the basic pathway, যে when glucose is converted into pyruvic acid, তারপর many things can take place. If it is a aerobic respiratory pathway, aerobic respiration যখন হচ্ছে, it is converted into acetyl CoA by oxidative decarboxylation, and further this acetyl CoA takes part in Krebs cycle, which produces NADH, FADH2, and the NADH produced from glycolysis along with the NADH, FADH2 produced from Krebs cycle, that takes part, that again produces ATP by electron transport chain. But আমরা যেটা বারবার ফোকাস করছিলাম এই লেকচারটায়, যে অ্যানএরোবিক কন্ডিশন। তাহলে অ্যানএরোবিক কন্ডিশনে আমরা কি দেখলাম, একটা যেটা হতে পারে যে পাইরুভিক অ্যাসিড উইল বি কনভার্টেড টু ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের মাসেলের মধ্যে হয়েছে। ক্যান আই এক্সপ্লেন যে মাসেলের মধ্যে অ্যানএরোবিক কন্ডিশন কেন হবে? চারদিকে তো এত অক্সিজেন, এত এয়ার, তো অ্যানএরোবিক কন্ডিশন তো হওয়ার কথা নয়। The only thing is the rate of consumption of oxygen is actually much higher compared to the rate of transport of oxygen, যার জন্য একটা অক্সিজেন স্কারসিটি তৈরি হয়। That leads to a anaerobic pathway in our muscles, that is pyruvic acid is basically converted into lactic acid. However, আমরা যে মুহূর্তে মাসলটাকে রেস্ট দিচ্ছি, মানে যখন ওটার কনজাম্পশনটা কমে যাচ্ছে, মানে এটিপি প্রোডাকশনের নিটটা কমে যাচ্ছে, ফলে এয়ারোবিক পাথওয়েতে আর অত অক্সিজেন কনভার্ট হচ্ছে না, এয়ারোবিক রেসপিরেশনের জন্য আর অত অক্সিজেন কনজাম্পশন হচ্ছে না, তখন কিন্তু আবার ইটস এ রিভার্সিবল প্রসেস। দ্য সেম এনজাইম lactate dehydrogenase, it converts pyruvate into lactate as well as lactate into pyruvate. So dehydrogenase enzymes, these are very important. Then I said you people must remember যে আরেকটা হচ্ছে কোহল সন্ধান প্রক্রিয়া বা alcoholic fermentation. এই অ্যালকোহলিক ফার্মেন্টেশন প্রসেসে হোয়াট আর দ্য রিঅ্যাকশন, কি ধরনের বিক্রিয়া ঘটে, এটা আমি তোমাদের বললামই, যে দিস পাইরুভেট ইজ কনভার্টেড ইনটু অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, তো পাইরুভেট ইজ আ 3 কার্বন molecule, acetaldehyde is a 2 carbon molecule, so there is decarboxylation, pyruvate decarboxylase, এই এনজাইমটা এই ধরনের রিঅ্যাকশন কে ত্বরান্বিত করে বা ফ্যাসিলিটেট করে। So this particular enzyme, that is pyruvate decarboxylase, it converts pyruvate into acetyl CoA and releases carbon dioxide. As it releases carbon dioxide, যেটা আমরা বললাম যে তোমরা যখন দোসা ইডলি খাও, তো ওই যে ফার্মেন্টেড প্রোডাক্ট, ওই যে ফুটো 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 যেগুলো দেখতে পাও, ওগুলো আর কিছুই না, ওই হোলস গুলো কিসের জন্য ক্রিয়েট হচ্ছে? বিকজ অফ দ্য রিলিজ অফ দিস কার্বন ডাইঅক্সাইড। ফার্দার অ্যালকোহল ডিহাইড্রোজেনেস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এনজাইম। এই অ্যালকোহল ডিহাইড্রোজেনেস কি করে না, এই পাইরুভেটকে কনভার্ট করে দেয়, এই অ্যাসিটালডিহাইডকে কনভার্ট করে দেয় গিয়ে হচ্ছে তোমার আলটিমেটলি ইথানল। তো এইটা তো একটা ওভারঅল পাথওয়ে, যেটা আমরা দেখছি জাইমেজ এনজাইম দিয়েও ঘটে। বাট এই যে অ্যানারোবিক প্রসেস গুলো, ইস্ট বা অ্যানারোবিক কিছু ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়া ইত্যাদি এরা আন্ডারগো করছে, মানে some bacteria and yeast, they are carrying out this alcoholic fermentation in real time কিভাবে করা হচ্ছে। তো এইটা আমি তোমাদের বলেছিলাম, এই জায়গাটায় আমি আটকে গিয়েছিলাম। একটা হচ্ছে যে যেটা আমি বললাম যে সুপর্ণা আখ খেয়েছে প্রচুর, বললো, তাহলে ওই যে আখ খাওয়ার পর যে ছিবড়ে গুলো থাকে, বা সিম্পল যদি তুমি আখের রস খাওয়ার পর যে ছিবড়ে গুলো পড়ে থাকে না,
সিম্পল তুমি যদি আখ সেটাকে যদি ক্রাশ করো, করে তুমি একটু হাইড্রোলাইসিস করলে, ঠিক আছে? হাইড্রোলাইসিস কিভাবে করে না আমরা জানি, ইনভার্সন অফ সুগারের ক্ষেত্রে আমরা এইসব পড়েছি। সেটা হচ্ছে যে একটু ডাইলিউট বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ঠিক করলে বা কোনো এনজাইম দিয়ে ঠিক করলে, এনিওয়ে now it is converted into simple sugar, and simple sugar tea now it undergoes fermentation and it produces. So this is the important concept যেটা আমি কিন্তু কালকে বারবার বলছিলাম। You have a compound, ঠিক আছে? তোমার একটা একটা কি এগুলোকে গ্রেন অ্যালকোহল বলে। So you have a grain, ঠিক আছে? লিগনোসেলুলোজ প্রবাবলি এমন কোন একটা গ্রেন আছে যেটা আমি বলছিলাম যাতে প্রচুর কমপ্লেক্স কার্বোহাইড্রেট আছে, সে লিগনোসেলুলোজ। বা সেলুলোজিক মেটেরিয়ালস প্রচুর আছে। কি কি গ্রেন? সুগার কেন মানে আখ, তারপরে কর্ন, ভুট্টা বা হুইট, গমের যে এইগুলো বা এগুলো যে লেফট ওভার মানে ক্রপ গুলো ইউজ করার পর সেগুলো ইউজ করা হয়। তো তার মধ্যে কি ইউজুয়ালি সুগারি ক্রপ ইউজ করা হয় যাতে প্রচুর সুগার আছে। স্টার্চি ক্রপস আমি এগুলো কালকে বলেছি আর রিপিট করবো না। স্টার্চ is made up of glucose again, cellulosic material that is also made up of glucose, but এগুলোর একটা প্রি ট্রিটমেন্ট অবশ্যই দরকার, কারণ এগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকে। এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটস কে কিন্তু আমার আলটিমেটলি যেটা হবে গিয়ে হচ্ছে যে এখানে কিছু সলিউলাইজেশন দরকার, যেমনি হেমিসেলুলোজ, যেটা সলিউলাইজেশন দরকার, ঠিক আছে? ফার্দার এই যে সেলুলোজ which is a carbohydrate মানে পলিস্যাকারাইড, এটাকে কিন্তু মনোস্যাকারাইড বা সিম্পল সুগারে কনভার্ট করতে হবে। তারপর কিন্তু ফার্মেন্টেশন হবে, কারণ ফার্মেন্টেশনটা অলওয়েজ এই অ্যালকোহলিক ফার্মেন্টেশন কিন্তু সিম্পল সুগার থেকে হবে। তো একটা প্রি ট্রিটমেন্ট ফর সলিউলাইজেশন দরকার, হ্যাঁ, বা লিগনিনকে সাপোজ আলাদা করে দেওয়ার জন্য একটা প্রি ট্রিটমেন্ট দরকার হলো। তারপর কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে সিম্পলে কনভার্ট করা হলো, সেই সিম্পল কার্বোহাইড্রেটটা, আই রিপিট, সেই সিম্পল যে মনোস্যাকারাইড সুগারটা দ্যাট আন্ডারগোস যে অ্যালকোহলিক ফার্মেন্টেশন। এখানেও সেই সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল আখ নিয়ে সেটাকে সুগার কেনকে যদি তুমি ক্রাশ করো, যেটা পেলে সেটার হাইড্রোলাইসিস করলে, করে ইউ প্রডিউস সিম্পল সুগার, যেটা থেকে ফার্মেন্টেশন করে কিন্তু তুমি আলটিমেটলি ইস্ট বা ব্যাকটেরিয়া দিয়ে ফার্মেন্টেশন করে তুমি ইথানল পেলে। বাট দ্যাট ইজ আ ভেরি ডাইলিউট ইথানল, আমি গতকালও মেনশন করেছি। ইউ হ্যাভ টু ডিস্টিল ইট, মানে ইভাপোরেট কিছুটা করতে হবে। উপরের ছবিটায় তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইভাপোরেশন ব্যাপারটা কতটা লেখাও আছে, ডিস্টিলেশন এন্ড ইভাপোরেশন, যাতে ওটা আরেকটু কনসেন্ট্রেটেড হয়, হ্যাঁ, ফর দ্য প্রোডাকশন অফ গ্যাস ওভার। ওকে, so the other pathway is যে সিম্পল তুমি সুগার কেনের থেকে আখের রসটা বার করে নিলে, আখের রস থেকে তুমি চিনি তৈরি করলে, ফার্দার সেটাকে জাল দিয়ে তুমি গুড় তৈরি করলে, ঠিক আছে? তুমি গুড় তৈরি করলে, এইবারে এই গুড়টা মোলাসেস, যেটাকে আমরা বাংলায় গুড় বলে থাকি, এবারে ডাইরেক্ট এই গুড়টার ফার্মেন্টেশন করো, because this molasses they contain huge amount of simple monosaccharide sugar. This molasses they contain huge amount of simple sugar, that is monosaccharide. So এদের কিন্তু খুব ভালো ফার্মেন্টেশন। ওকে, you ferment them, you produce ethanol, and then you distill that ethanol, আর তারপর কি you produce the gasohol by mixing. আমাকে কালকে একটা কিছু সৌরদীপ একটা কোয়েশ্চেন করছিল, I forgot. What was that question, সৌরদীপ? মানে স্যার গ্রুপে যেটা বলেছিলাম, হ্যাঁ, তুমি একটা কিছু, গ্রুপে যেটা অক্টেন লেভেলটা কি? দেখো অকটেন হচ্ছে গিয়ে ইউজুয়ালি অকটেন লেভেলটা কিন্তু তোমার যখন তুমি অ্যাড করছো ইথানল, অকটেন লেভেলটা ফুয়েলের বেড়ে। ফুয়েলের অকটেন, অকটেন তুমি জানোই এটা হাইড্রোকার্বন, ঠিক আছে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, ঠিক আছে? এরকম 8টা কার্বন যখন থাকে দ্যাট ইজ অকটেন। অকটেন লেভেল যখন ফুয়েলের বেড়ে যায় তখন একটা খুব বড় অ্যাডভান্টেজ হয় যে এই যে ইঞ্জিনের নকিং, তোমরা যদি কেউ গাড়ি ফাড়ি চালিয়ে থাকো তাহলে এই জিনিসটা বুঝবে যে একটা ইঞ্জিনের নকিং মানে, আমি এটার অনেকবার সম্মুখীন হয়েছি, বা ইঞ্জিনের অনেক সময় একটা ঘ্যার 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 আওয়াজ, এই জিনিসটা চলতে থাকে। তো এই পার্টিকুলার জিনিসটা কিন্তু আহ মানে অনেকটাই প্রিভেন্ট করা যায় বা অনেকটাই কমানো যায়। জাস্ট এ মিনিট, দেয়ার ইজ আ কল ফ্রম মাই মাদার।
ফরগেট ইট, পরে অ্যাটেন্ড করছি। ইয়া, তো এই যে অকটেন লেভেলটা যখন আমি বাড়াচ্ছি তখন কি হচ্ছে, এই যে ইঞ্জিন নকিং বা এই যে তোমার ইঞ্জিনে একটা ধর 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 আওয়াজ, এইটা কিন্তু অনেকটা কমেছে। ঠিক আছে, as you increase the octane level, now when you add ethanol to gasohol it increases the octane level, এবং এই জিনিসটা কিন্তু ইঞ্জিনের স্মুথ ফাংশনিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। হাউএভার এই হাই অকটেন লেভেল ফুয়েল কিন্তু আবার সব গাড়ির জন্য দরকার হয় না। মানে যে গাড়ি খুব রিফাইন্ড ইঞ্জিন, আজকাল তো যে গাড়িগুলো ইন্ডিয়াতেও পাওয়া যায় তার অত্যন্ত রিফাইন্ড ইঞ্জিন, এবং সেখানে কিন্তু সবসময় প্রেসক্রাইব করা হয় যে হাই অকটেন ফুয়েল ব্যবহার করো। নর্মাল গ্যাসোলিন বা গ্যাসোলিন ফরেন কান্ট্রিতে বলা হয়, যার জন্য আমি কালকে তোমাদের বললাম যে হলিউড মুভিজে তোমরা শুনবে গ্যাস স্টেশন। ওকে, বাট এই যে নর্মাল গ্যাসোলিন বা আমরা যেটাকে পেট্রোল বলে থাকি, এই ফুয়েলটা কিন্তু নট গুড এনাফ। আমি জানি না তোমাদের কারো রেসে, কার রেসে ইন্টারেস্ট আছে, কার রেস, বাইক রেস ইত্যাদিতে না স্যার। ইন্টারেস্ট নেই? দেখি, কিছুটা মানে দেখি, কিন্তু মানে ওই টেকনিক্যাল ইনফরমেশন জানি না। আচ্ছা, বাহ। তো এই এই ধরনের, কেন কেউ ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস দেখেনি? হ্যাঁ, ওটা মুভিতে দেখেছি। দেখেছি। হ্যাঁ, না না, আমি সেটা বলছি যে জাস্ট এই ধরনের রেসিং কার পারে যে ইঞ্জিন গুলো থাকে তাতে কিন্তু সবসময় হাই অকটেন ফুয়েল ইউজ করা। হাই অকটেন ফুয়েল কিন্তু পারফরমেন্স মারাত্মক বাড়িয়ে দেয়, মানে যেহেতু অকটেন লেভেল বেশি হলে ফুয়েলটা কমপ্লিটলি বার্ন করে। হ্যাঁ, এমনি ইথানলই একটা একটু অক্সিডাইজিং প্রপার্টি আছে, ফলে ইথানলের প্রেজেন্সে দেখবে যে পুরো তোমার যে গ্যাসোলিনটা আছে কমপ্লিট বার্ন করবে। অকটেন লেভেল কিন্তু এফিসিয়েন্সি মারাত্মক বাড়িয়ে দেয়, ফলে স্পিড মারাত্মক বেড়ে যায়। বাট নর্মাল গাড়ির ইঞ্জিনের জন্য হাই অকটেন ফুয়েল রেকমেন্ডেবল নয়। স্পেসিফিক্যালি খুব রিফাইন্ড ইঞ্জিন যেগুলো হয় তার জন্য হাই অকটেন ফুয়েল হচ্ছে গিয়ে রেকমেন্ডেবল। ওকে, তো এইটা হচ্ছে গিয়ে ব্যাপার। অকটেন থাকলে কিন্তু ফুয়েল অনেক এফিসিয়েন্টলি বার্ন করে, অনেক বেটার পারফরমেন্স দেয়, এন্ড এই নকিং, ইঞ্জিনে আওয়াজ ইত্যাদি এগুলো কমে যায়। আমরা এগুলোই আসছি। গতকাল আমরা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ই ভ্যালু। ই ভ্যালু নিয়ে আমরা একটা কথা বলছিলাম, যে ই ভ্যালু কি? কি আমাকে কে বলবে? গতকাল বলে দিয়েছি এটা। মানে 1:9 পার্টে যেটা মিক্স করা হয় ওটাই, হ্যাঁ, মানে 1 পার্ট ইথানল আর 9 পার্ট গ্যাসোলিন। 1 পার্ট ইথানল 9 পার্ট গ্যাসোলিন যদি হয় তাহলে ই ভ্যালু কত হবে? 10%। 10। ওকে, দ্যাট ইজ আ E10 ফুয়েল। ঠিক আছে, E10 ফুয়েল হচ্ছে কনসিস্ট অফ 10% অফ ইথানল আর 90% অফ গ্যাসোলিন। ও যেটা বললো 1 পার্ট ইথানল 9 পার্ট গ্যাসোলিন। দেখো, এই রকম ফুয়েল কিন্তু প্রচুর ইউজ হয়, এরকম নয় যে ইন্ডিয়ায় ইউজ হয় না। ইন্ডিয়াতেও কিন্তু E5 ফুয়েল ইউজ হয়, মানে যেখানে 95% তোমার থাকে গিয়ে হচ্ছে পিওর গ্যাসোলিন and 5% ইথানল। বিভিন্ন কান্ট্রিতে, চায়নায় E10 ফুয়েল ইউজ হয়, যেখানে 10% থাকে গিয়ে হচ্ছে ইথানল আর বাকি 90% পিওর গ্যাসোলিন। ইউনাইটেড স্টেটসে E10 ইউজ হয়। ঠিক আছে, এমনিতে ইউএসএ আর ব্রাজিল এরা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই এই ধরনের গ্যাসোহল প্রোডাকশনের জন্য। ঠিক আছে, এই দুটো কান্ট্রিতে কিন্তু খুব মানে ব্যাপক মাত্রায় যাকে বলা হয় এই ধরনের গ্যাসোহল প্রোডাকশন হয়। হ্যাঁ, এমনিতে যেটা দেখা হয় ওয়ার্ল্ড ওয়াইড E5 থেকে E25 এই রেঞ্জে, মানে 5% ইথানল থেকে 20% ইথানল অব্দি ইউজ করা হয়। আমি কালকে তোমাদেরকে বলছিলাম যে E5 বা E10 এই ধরনের ফুয়েলের জন্য কিন্তু নর্মাল গাড়ির ইঞ্জিনে কোনো মডিফিকেশন দরকার হয় না। তোমাদের কাছে যে বাইক আছে তাতে যদি তুমি E5 ফুয়েল দাও ওটা অবশ্যই চলবে। বাট হ্যাভিং সেড দ্যাট, এখন এই গ্যাসোহলের কনসেপ্টটা এসে যাওয়ার পর কার ম্যানুফ্যাকচারার্সরাও কি করছে, আস্তে আস্তে ওরা ইঞ্জিনটাকে মডিফাই করছে, এমন ভাবে মডিফাই করছে যাতে হায়ার ব্লেন্ড অফ গ্যাসোহলও কিন্তু ওগুলো ফাংশন করতে পারে। ইউজুয়ালি E5 টু E25 এগুলো কিন্তু লো ব্লেন্ড। ঠিক আছে, লো ব্লেন্ড মানে এখানে কিন্তু ইথানলের মাত্রা কমই, ম্যাক্সিমাম 25%। তো এগুলোকে কিন্তু লো ব্লেন্ড গ্যাসোহলই বলা হয়, এবং এগুলোকে অ্যাজ সাচ অল্টারনেট ফুয়েল বলা হচ্ছে না।
কেন না আমি বারবার রিপিট করবো না, আমরা গত ক্লাসেই পড়েছি যে আমরা যে ইথানল অ্যাড করছি কিছু কিন্তু মানে ফুয়েলটার এফিসিয়েন্সি বাড়ছে, যেটা আমি এখন বললাম ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে অনেকক্ষণ ধরে যেহেতু ফুয়েলটা বার্ন করছে, হ্যাঁ এই যে এখানে অ্যাডভান্টেজেস অফ গ্যাসোহল, যেহেতু ইথানল একটা অক্সিডাইজিং এজেন্ট, ফুয়েলটা কিন্তু অনেকক্ষণ ধরে বার্ন করছে, কমপ্লিটলি বার্ন করছে, ফলে ওই যে ব্যাপারটা যে ইনকমপ্লিট কম্বাসনের জন্য গ্যাসোলিন যেগুলো রিলিজ করছিল, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো খুব কম রিলিজ হচ্ছে, হাইড্রোকার্বন রিলিজ কমে যাচ্ছে, গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড রিলিজ কমে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড কিছু কার্সিনোজেনিক কম্পাউন্ডস লাইক বেনজিন, বিউটাডাইন, এগুলোর রিলিজও কিন্তু কমে যাচ্ছে, যার জন্য প্রায় 50% ক্যান্সার কমে যাচ্ছে। ঠিক আছে, বাট E5 to E25 is still you have a huge amount of pure gasoline. E5 to E25 এ you still have a huge amount of pure gasoline. তাহলে এতটা পিওর গ্যাসোলিন যদি থাকে, সেটাকে কিন্তু আমরা অল্টারনেট ফুয়েল কিন্তু বলতে পারছি না। অল্টারনেটিভ ইকো ফ্রেন্ডলি ফুয়েল আমরা যেটাকে বলি সেটা হচ্ছে গিয়ে E85, ধরো যেখানে 85% ইথানল আছে, 50% গ্যাসোলিন। ঠিক আছে, তাহলে এই E5 to E25 এগুলোকে বলা হয় লো ব্লেন্ড গ্যাসোহল। আবার E30 to E85 যেখানে 30 to 85% ইথানল আছে ফুয়েলে, সেটাকে বলা হয় হাই ব্লেন্ড গ্যাসোহল, যেহেতু হাই ইথানল কন্টেন্ট আছে। ওকে, তাহলে মোটামুটি ইন্ডিয়ায় দেখা যাচ্ছে E5 ইউজ করা হয়, E10 ও ইউজ করা হয়। অ্যাডভান্টেজেস আমি বহুবার বলেছি। ঠিক আছে, আরেকটা কথা বলে দিই যে এমনি নর্মাল ইথানল প্রোডাকশন কিন্তু প্রায় 40% চিপার কম্পেয়ার টু দ্য প্রোডাকশন অফ পিওর গ্যাসোলিন, ফলে ফুয়েলটা কিন্তু গ্যাসোহল কিন্তু চিপারও হয়ে যাচ্ছে। এটা নর্মাল কন্ডিশনে, নর্মাল ইথানল প্রোডাকশন। কিন্তু তুমি অ্যাজ আ গ্রেন অ্যালকোহল যদি ওটাকে প্রডিউস করো, মানে কোনো গ্রেন থেকে, ফুড ক্রপস আমরা যেটা বলছিলাম মেনলি, ধরো সুগার কেন বা তোমার আখ, ঠিক আছে, সুগার কেন যেটা কর্ন কিংবা হুইট ইত্যাদি থেকে, সামটাইমস উই ইউজ দ্য গ্রেনস অফ হুইট অর দ্য কর্ন। ঠিক আছে, সেখান থেকে যখন প্রডিউস করো, দ্য ক্রপ the price of production, substantially increases. Okay, so this is one of the issues. হ্যাঁ, however এই জিনিসটা কিন্তু বলা হয়েছে অলসো আমরা যখন মিথানল দিয়ে গ্যাসোহল প্রডিউস করি, দেন ইজ দ্য প্রবলেম। কারণ মিথানল দিয়ে গ্যাসোহল প্রডিউস করার পর, গ্যাসোহল বার্ন করার পর কিন্তু অনেক কার্সিনোজেন তৈরি হয়। ওকে, বাট আদারওয়াইজ যে আমরা কালকে বারবারই বলেছি যে কথাটা, যে অফকোর্স, আর এখানে আমি ওই অকটেনের লেভেল বেশি হলে কি হয় সেটাও বলে দিলাম, যে আদারওয়াইজ গ্যাসোহল কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অনেক বেশি। হ্যাঁ, বাট এইখানে একটা ব্যাপার, আরেকটা যেটা অ্যাডভান্টেজ, যেটা হয়তো এখানে সেইভাবে মেনশন নেই, সেটা হচ্ছে এই যে আমি বলছি যে আখের রস খাওয়ার পরে, যে চিকলেটা সেখান থেকে কিন্তু প্রডিউস হয়, অ্যাকচুয়ালি সুগার মিল ওয়েস্টের থেকে কিন্তু প্রচুর গ্যাস ইথানল প্রডিউস হয় ইন রিয়েল লাইফ। সুগার মিল ওয়েস্টের থেকে কিন্তু প্রচুর ইথানল প্রডিউস হয় ইন রিয়েল লাইফ। এবং আমরা ইন্ডিয়াতেই দেখব যে অনেক প্রচুর অয়েল কোম্পানিজ আছে, ঠিক আছে, প্রচুর অয়েল কোম্পানিজ আছে যারা কিন্তু এই ধরনের গ্যাসোহল ইন ইন্ডিয়া, এখানটা যদি তোমরা পড়ো, যারা কিন্তু সুগার মিলস এর থেকে এই ধরনের ইথানল মানে গ্রেন ইথানল আর কি কিনছে। ঠিক আছে, স্টিল এখনো যেটা হচ্ছে যে ইন্ডিয়ায় 2003 থেকে মোটামুটি এই ব্লেন্ডিং অফ ইথানল ইন পেট্রোল অবজেক্টিভ শুরু হওয়ার পরেও এখনো সেইভাবে কিন্তু এগোয়নি। যদিও সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার কিন্তু রেকমেন্ড করেছে E5 মানে 5% ইথানল মিক্স গ্যাসোহলের ইউজ কিন্তু রেকমেন্ড করেছে। ওকে, আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, যেটা আমি বলছিলাম, তাহলে এই ধরনের ওয়েস্ট প্রোডাক্ট, বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রির যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো হচ্ছে, ক্রপ ওয়েস্ট যেগুলো হচ্ছে, সেগুলো ট্রিটমেন্টেরও কিন্তু একটা নতুন ধরনের টেকনিক বেরিয়ে যাচ্ছে when we use this গ্যাসোহল। কারণ
সেই ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে ফার্মেন্ট করে কিন্তু আমরা ইথানল প্রডিউস করতে পারছি। তাহলে সেই ওয়েস্ট প্রোডাক্টের ট্রিটমেন্টেরও কিন্তু একটা ওয়ে পেয়ে যাচ্ছে। বাট এখানে আরেকটা খুব ছোট্ট প্রশ্ন উঠেছে যে একটা জিনিস কিন্তু ভাবার আছে, তাহলে এই গ্যাসোহল প্রোডাকশনের জন্য কি নর্মাল যে আমাদের ফুড ক্রপস গুলো যেগুলো মানুষ খেয়ে বাঁচতে পারতো, ধরো ভুট্টা মানুষ খেয়ে বাঁচতে পারে, কিন্তু ভুট্টাটা দানা সমেত, ভুট্টার যে অংশটা আমরা ফেলে দিই সেই অংশের কথা বলছি, হ্যাঁ বেবি কর্নে তো আমরা পুরোটাই খেয়ে নিই, ভুট্টা পুরো দানা সমেত যদি আমি ইথানল প্রোডাকশনের ক্ষেত্রে ইউজ করে দিই, তাহলে কি মানুষের কি খাদ্য মানে খাদ্য দ্রব্য কম পড়বে? বা গম যেটা আমাদের এখানে এত লোকে খায়, সেটাকে যদি আমরা পুরোপুরি ইথানল প্রোডাকশনে ইউজ করি তাহলে কি খাদ্যদ্রব্য কম পড়বে? এই ব্যাপারগুলো কিন্তু খুব আস্তে আস্তে সিগনিফিকেন্ট কোয়েশ্চেন তুলছিল। আর দ্বিতীয় হচ্ছে আলটিমেটলি এটা কি আমরা একভাবে অটোমোবাইল এক্সস্টের থেকে যে পলিউশন হচ্ছে সেই পলিউশনটা কমাতে গিয়ে অন্যভাবে পলিউশন বাড়িয়ে দিচ্ছি, যেমনি ডিফরেস্টেশন বা সয়েল পলিউশন, মানে এত বেশি আমাকে যখন ক্রপ প্রডিউস করতে হবে ফর প্রোডাকশন অফ বায়োইথানল, তাহলে আমাকে আরো সয়েলে ফার্টিলাইজার পেস্টিসাইড ইত্যাদি দিতে হবে। সেদিক থেকে দেখতে গেলে তো সয়েল পলিউশন বাড়াচ্ছে। মানে আমি বায়োইথানলটা যে সুগার কেন বা কর্ন বা বিট ইত্যাদি থেকে তৈরি করব, সেগুলো তো আমাকে আলটিমেটলি ফিল্ডে গ্রো করতে হবে। তার জন্য আমাকে ফরেস্ট কাটতে হবে, এগ্রিকালচারাল ল্যান্ড বাড়াতে হবে, সেই এগ্রিকালচারাল ল্যান্ডে প্রচুর ফার্টিলাইজার পেস্টিসাইড ইত্যাদি অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে অটোমোবাইল এক্সস্টের থেকে পলিউশন কমাতে গিয়ে অন্য দিক থেকে কিন্তু আমি সয়েল পলিউশন বাড়িয়ে দিচ্ছি, এরকম একটা হাঞ্চ কিন্তু ছিল। বাট অ্যাকচুয়ালি দেখা গেছে যে এইরকম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, প্রায় 1 to 2 বিলিয়ন গ্যালনস অফ ইথানল প্রত্যেক বছর প্রডিউস করা যায় উইদাউট এনি সিগনিফিকেন্ট কনসার্ন অন দ্য ফুড প্রোডাকশন এন্ড ফুড প্রাইস। ফুড প্রোডাকশন মানে খাদ্যদ্রব্যের দামও বেড়ে যাবে যদি খাবারের জিনিসপত্র আমরা ইথানল প্রোডাকশনে বা ইথানল প্রোডাকশনে ইউজ করতে শুরু করি। কিন্তু দেখা গেছে যে এগুলো একটা অমূলক চিন্তা, এগুলোর কোনো বেসিস নেই। 1 to 2 বিলিয়ন গ্যালনস অফ ইথানল এভরি ইয়ার প্রডিউস করা যায়, কোনোভাবেই ফুড প্রোডাকশনকে এফেক্ট না। হ্যাঁ, আর ফুড ইন্ডাস্ট্রির যে ওয়েস্ট গুলো, ভেজিটেবলের ওয়েস্ট, স্পয়েলড ক্রপ মানে যে ক্রপ গুলো পচে গেছে, সেইগুলোকে যদি আমরা বেশি বেশি করে ব্যবহার করি, তো সেগুলো তো কোনোভাবেই মানুষ খেতে পারছে না, কিন্তু সেখান থেকে ইথানল কিন্তু দারুণভাবে প্রডিউস হয়। হাউএভার এই বায়ো ইথানল প্রোডাকশনের জন্য আমরা যদি অ্যাডভার্স এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কমাতে চাই, আমরা যদি অ্যাডভার্স এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কমাতে চাই, মানে বায়োইথানল প্রডিউস করছি কিন্তু ওই যে সয়েল ইরোশন বা ডিফরেস্টেশন এই ব্যাপারগুলো বা সয়েল পলিউশন কিংবা ডিফরেস্টেশন এই ব্যাপারগুলো করছি না, সেক্ষেত্রে কোন ফিডস্টকটা আমরা নেব ইথানল প্রডিউস করার জন্য, কোন ফিডস্টকটা নেব মানে যেটার আলটিমেটলি ফার্মেন্টেশন হবে টু প্রডিউস দ্য ইথানল, সেইটা সিলেকশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। ওকে, তো এখানে আরো একটা ব্যাপার যেটা লাস্ট লাইনে বলা আছে, the impact of generated wastewater from ethanol distilleries and their potential degradation can be minimized by some byproduct recovery or through environmental friendly restoration। কারণ এটাও আমাদের বুঝতে হবে যে এই যে ফার্মেন্টেশন প্রসেস ফলোড বাই দ্য ডিস্টিলেশন অফ ইথানল, হ্যাঁ কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য, তো দিস ইজ अगेन অ্যান ইন্ডাস্ট্রি। এটার একটা যেমনি পজিটিভ এফেক্ট আছে যে ইট হ্যাজ গট আ it will provide an economical boost to the society, কারণ এই ধরনের ইন্ডাস্ট্রি ক্রিয়েট হলে প্রচুর লোক তাতে কাজ করবে, so there will be employment opportunities, তাই তো? বাট अगेन একটা ইন্ডাস্ট্রি ক্রিয়েট হলে সেটা থেকে আবার ওয়েস্ট জেনারেট হবে, সেই ওয়েস্টটাও কিন্তু আমাদেরকে প্রপারলি ডিসপোজ করতে হবে এনভায়রনমেন্টকে এফেক্ট না করলে। দরকার হলে এই ধরনের ফার্মেন্টেশন ফলোড বাই ডিস্টিলেশন অফ ইথানল যে ইন্ডাস্ট্রি হয়েছে তার ওয়েস্টের থেকে কিছু বাই প্রোডাক্ট কিন্তু আমরা রিকভারও করতে পারি। এইখানে যদি তোমরা পড়ো, দেখো এখানে প্রথম ওই 2-3 পেজই ইম্পর্টেন্ট, তারপরে একই কথা বারবার বারবার লেখা হয়েছে, বাট দ্য মেটেরিয়াল ইজ ভেরি গুড। সেটা হচ্ছে একটা সোশিও ইকোনমিক্যাল ইম্প্যাক্টে
ঠিক আছে, আমাদের কিন্তু এই জিনিসটা বলা হয়েছে যে অবভিয়াসলি এই ধরনের ইন্ডাস্ট্রি যত বাড়বে, যেখানে ইথানলের ফার্মেন্টেশন হচ্ছে, ডিস্টিলেশন হচ্ছে, প্লাস গ্যাসোহল প্রোডাকশন হচ্ছে, দ্যাট উইল গিভ স্কোপ অফ বা অপরচুনিটি ফর এমপ্লয়মেন্ট টু দ্য ইউথস অফ ইন্ডিয়া। স্পেশালি যারা এই ব্যাপারটা নিয়ে পড়াশোনা করেছে তোমাদের মতো, তাদেরকে কিন্তু একটা অপরচুনিটি দেবে, তাই তো? তো দিস ইজ অল। এবার যদি তোমাদের কারোর কোনো কোয়েশ্চেন থাকে। Well, I think যে কারোর কোনো কোয়েশ্চেন নেই, দিস তো ইজি টপিক। খুবই, গতকালেরটা তবুও একটু ডিফিকাল্ট ছিল, আজকে তো একেবারে জলবৎ, এখানে কোনো